আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের আগের ক্লাসটি একটু বেশি লেন্থি হয়ে যাওয়ার কারণে আমরা ওই ক্লাসটিকে আরেকটি পার্টে বিভক্ত করেছি। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে করে আমরা একটি সার্ভার ক্রিয়েট করব আমাদের লোকাল ডিভাইসের মধ্যে। আজকের এই ক্লাসে আমাদের এই লোকাল ডিভাইসে ক্রিয়েট করা সার্ভারটিকে আমরা প্রোডাকশনে পোস্ট করে দেখাবো। তো আসুন আমরা এখন আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের লোকাল ডিভাইসে আমরা গত ক্লাসে যে সকল কোডগুলো আমরা লিখেছিলাম, আমরা ওইগুলোকে যেহেতু এখন প্রোডাকশনে হোস্ট করব, সেজন্য আমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। সেজন্য আমাদের প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। যে ফাইলটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ডট ইএনবি ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে ডট ইএনবি ফাইল। এখন ডট ইএনবি ফাইল সম্পর্কে যদি আমি আপনাকে বলতে যাই, দেখুন যে হোয়াট ইজ ডট ইএনবি ফাইল। It is used in a project to store configuration, setting, environment variable and sensitive information। অর্থাৎ ডট ইএনবি ফাইল সেটা হচ্ছে কি এমন এক ধরনের ফাইল যে ফাইলটি বিভিন্ন রকম এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে স্টোর করবে বা বিভিন্ন রকম সেন্সিটিভ ইনফরমেশনকে স্টোর করবে। এখন আমাকে বলবেন যে ভাইয়া এনভায়রনমেন্ট ফাইল, এনভায়রনমেন্ট ভেরিয়েবল মানে কি? এনভায়রনমেন্ট ভেরিয়েবল মানে যদি আমি একটু বলার চেষ্টা করি যে বেসিকভাবে দেখুন যে আমরা এখানে একটা যে লিখলাম যে অ্যাপ ডট লিসেন 3000, অর্থাৎ আমাদের একটা লোকাল ডিভাইসের মধ্যে একটা সার্ভার আছে। এই সার্ভারটা একটা নির্দিষ্ট পোর্টের মধ্যে লিসেন করতেছে। ঠিক আছে, যে পোর্টটা হচ্ছে কি 3000। এখন আমরা যখন আমাদের এই সার্ভারটিকে আমরা যখন প্রোডাকশনে হোস্ট করব বা ক্লাউডের মধ্যে হোস্ট করব, তখন বিষয়টা এমন না যে এটা সবসময় 3000 পোর্টের মধ্যে কি রান হবে। সহজভাবে যদি বলি যে সার্ভারের মধ্যে আমরা যখন ক্লাউডের মধ্যে হোস্ট করব, তখন এটা আমরা শিওরভাবে বলতে পারবো না যে এটা যে আসলে 3000 পোর্টের মধ্যেই রান হবে। এটা অন্য কোনো পোর্টের মধ্যেও রান হইতে পারে। বিষয়টা বুঝতেছি। সেজন্য আমরা যে এখানে বাই ডিফল্ট যে 3000 দিছি, এটা একটা সমস্যা ক্রিয়েট করবে যখন আমরা এটাকে প্রোডাকশনের মধ্যে হোস্ট করব। আশা করি অল্প অল্প বুঝতে পারতেছেন। আমরা আস্তে আস্তে ক্লাস যখন আমাদের শেষের দিকে যাবে, তখন একদম আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে ডট ইএনবি ফাইলটা আসলে কী করে। আমি যদি আপনাকে আর2 বলি, যেমন দেখুন, মনে করুন আমাদের এইখানে আমরা যে কোডগুলো লিখছি, এই কোডগুলোর মধ্যে আমাদের বিভিন্ন রকম ডাটাবেজের মনে করেন পাসওয়ার্ড রাখতে হবে, ঠিক না? বিভিন্ন রকম পাসওয়ার্ড আমাদের স্টোর করতে হবে। এখন আমরা যদি এই কোডগুলোকে কি করি, এই কোডগুলোকে যখন আমরা প্রোডাকশনের মধ্যে হোস্ট করব, তখন কি হইতে পারে যে আমাদের যে সিক্রেট পাসওয়ার্ডগুলো আছে, সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আছে, সেগুলো আমাদের কি করে ফেলতে পারে, আমাদের এইগুলো কিন্তু অন্যজন কিন্তু কি করে দেখে ফেলতে পারবে। তো সেজন্য সেন্সিটিভ ইনফরমেশনগুলোকে যদি আমি লুকিয়ে রাখতে চাই, সেজন্য আমাদের ডট ইএনবি যে ফাইলটি আছে, এই ডট ইএনবি ফাইলের মধ্যে রাখবো, যাতে করে আমাদের এই সেন্সিটিভ ইনফরমেশনগুলো অন্য কেউ না দেখে। এই ডট ইএনবি যে ফাইলটা আছে, সেটা আমরা যখন প্রোডাকশনের মধ্যে হোস্ট করব, তখন কিন্তু কি আমরা ডট ইএনবি ফাইলটাকে হোস্ট করব না, ডট ইএনবি ফাইলটাকে রেখে দিব। তো ডট ইএনবি ফাইলটাকে যেহেতু আমরা রেখে দিব, সেজন্য কি হবে, সেজন্য আমাদের যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো আছে, সেই সেন্সিটিভ ইনফরমেশনগুলো অন্য কেউ দেখতে পারবে না। আপনি যদি মোটামুটি জাস্ট একটু ধারণা যদি মানে মোটামুটি যদি এরকম একটা ধারণা থাকে যে ডট ইএনবি ফাইলের মধ্যে আমরা সেন্সিটিভ ইনফরমেশনগুলো রাখবো বা আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো রাখবো, মানে আজকের এই ভিডিওর জন্য এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে এনাফ। তাহলে কি বললাম, ডট এনবি ফাইল সেন্সিটিভ ইনফরমেশনগুলো রাখবে বা আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো রাখবে। তাহলে আপনি যদি চান যে ডট মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সম্পর্কে আর একটু বেশি যদি জানতে চান, তাহলে এইখানে যে আমাদের যে ব্লকটি আছে, এই ব্লকটি আমি আপনাকে দিয়ে দিব। এই ব্লকটি আপনি দেখতে পারেন, এখানের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে যে environment variable allow us to keep values on our local and production environment distinct। অর্থাৎ এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো আমাদেরকে অ্যালাউ করে আমাদের লোকাল এবং প্রোডাকশনের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সেফ এবং ডিস্টিংক্ট রাখার জন্য, অর্থাৎ পৃথক রাখার জন্য। তাহলে আস্তে আস্তে আপনি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনি মোটামুটি খুব ভালো ধারণা পাবেন। তাহলে আপনি আপাতত এতটুকু যদি জানান তাহলে এনাফ। তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, এখন আসুন, তাহলে আমি এখন কি করব, আমাদের যেই বাই ডিফল্ট যে আমরা এখানে 3000 দিছি, আমরা চাচ্ছি না যে এই বাই ডিফল্ট এই 3000 ভ্যালুটা দিতে। আমরা চাচ্ছি হচ্ছে কি যে এই ভ্যালুটা
আমাদের সার্ভার থেকে আমাদের ক্লাউডের মধ্যে যদি আমি হোস্ট করি তাহলে যাতে কোনো সমস্যা না হয়। তাহলে আমরা এখন এই ক্ষেত্রে কি করতে পারি, আমাদের পোর্ট যেটা আছে, যে পোর্টটা আমরা এখানে ডিক্লেয়ার করছি সেটাকে আমরা এখন এইখানে লিখে ফেলবো, ঠিক আছে। পোর্ট, তাহলে পোর্ট সমান আমরা দিব হচ্ছে কি 3000। এখন আমাদের যে পোর্টটি আছে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা এইখানে লিসেন করতে যাচ্ছি, অর্থাৎ আমরা ডট ইএনবি ফাইল যেটা আছে এই ডট ইএনবি ফাইলের মধ্যে আমরা যা লিখেছি তা আমরা এখন কি করতে চাচ্ছি, আমাদের এই অংশের মধ্যে কি করতে যাচ্ছি সেটাকে আমরা বসাতে চাচ্ছি। তাহলে আমরা এখন কি করতে পারি, আমাদের এটার ওয়ে হচ্ছে কি, আমাদের সিনট্যাক্সটা একটু যদি আমাদের অদ্ভুত লাগতে পারে, প্রসেস, অর্থাৎ একটা প্রসেসকে আমরা নিতে যাচ্ছি ডট এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে, এবং এটার নাম কি পোর্ট, ঠিক আছে। তাহলে আমাদের পোর্টের মধ্যে কিন্তু কি আছে, আমাদের পোর্টের মধ্যে কিন্তু 3000 কিন্তু অলরেডি আছে। এতটুকু বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা যদি আমাদের সার্ভারটাকে যদি এখন রান করতে চাই তাহলে আমরা কি করতে পারি, npm রান ডেপ। তাহলে দেখুন আমাদের সার্ভারটা কিন্তু রান হচ্ছে। এখন একটা বিষয় যদি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি, যে আমি যদি আপনাকে এই জায়গার মধ্যে এই আমাদের প্রসেস env ডট পোর্ট এইটার মধ্যে কি আছে সেটা যদি আমি আপনাকে যদি দেখাতে চাই, অর্থাৎ এখানের মধ্যে যে 3000 আছে নাকি সেটা যদি আমি আপনাকে দেখাতে চাই, তাহলে আপনাকে আমি যদি দেখাতে চাই তাহলে আমরা কি করতে পারি, দেখেন সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমি প্রথমে এরকম করে দিব। এরপর আমরা যেহেতু একটা ভেরিয়েবলকে দেখতে চাচ্ছি, এর জন্য সিনট্যাক্সটা হচ্ছে এইরকম, যে আমাদের প্রসেস env ডট পোর্ট সেটাকে আমরা এখন দেখতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের পোর্ট যেটা আছে এই পোর্টটাকে আমরা দেখতে যাচ্ছি। এখন দেখুন এখানের মধ্যে কি বলা আছে দেখেন তো, আনডিফাইন্ড। দেখুন যে আমাদের অ্যাপটা যে লিসেন করতেছে এবং আমরা যে এখানে লিখলাম যে প্রসেস env ডট পোর্ট, আমরা আশা করেছিলাম যে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে যে 3000টা রাখছি সেটা আমাদের এইখানের মধ্যে আসবে, এবং এইখানের মধ্যে এসে আমরা এটাকে এইখানের মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। অর্থাৎ কনসোল লগ যদি করি তাহলে আমরা এই জিনিসটাকে এইখানে দেখতে পাবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি যে আমরা এটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে সেটাকে আমাদের ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো এটার জন্য ওয়ে কি, এটার জন্য ওয়ে হচ্ছে আমাদের একটা প্যাকেজ ইউজ করতে হবে, যে প্যাকেজটা ইউজ করার মাধ্যমে আমরা এটাকে দেখতে পারবো। তাহলে আমরা যদি প্যাকেজটাকে যদি এখন দেখতে চাই তাহলে প্যাকেজটা আসলে কি, তাহলে প্যাকেজটা দেখুন আমাদের একটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে কি ডট ইএনভি, হ্যাঁ ডট ইএনভি। তাহলে এই ডট ইএনভি প্যাকেজটাকে যদি আমরা ইনস্টল করি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটুকুই শেষ। তাহলে দেখুন প্রসেস ডট env, এবং আমরা জাস্ট সার্ভারটাকে একটু যদি টার্মিনেট করি, এরপর আমরা আমাদের আমাদের প্যাকেজটা আছে সেটাকে আমরা এখন ইনস্টল করব। তাহলে আমাদের প্যাকেজটা কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন প্যাকেজটা ইনস্টল করার পর আমাদের আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদের এইখানে বলা আছে। যে আপনি প্রথমে কি করবেন, আপনি এইখানে যেই প্রসেস, অর্থাৎ যে আমি যে ডট এনবি যে ফাইলটা নিছেন সেটাকে আপনি কি করতে চাচ্ছেন, এখন সেটাকে আপনার একটু রিকোয়ার করতে হবে, ঠিক না। তাহলে আপনি কিভাবে রিকোয়ার করবেন, আমরা এই অংশটুকু কপি করে নিই। তাহলে দেখুন আমরা উপরে একদম উপরে গিয়ে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিব। তাহলে বুঝতে পারলাম এতটুকু। আচ্ছা, এখন আমরা যদি আমাদের সার্ভারটাকে যদি একটু রান করার চেষ্টা করি, npm রান ট্যাপ, তাহলে দেখেন এখন কি হয়। দেখুন আমরা উপরে কি করছি, আমরা যেহেতু আমাদের এই প্যাকেজ যেটা আছে, আমাদের এই প্যাকেজটা যেহেতু আমরা এখানের মধ্যে কি করলাম, রিকোয়ার করলাম বা ইম্পোর্ট করলাম, এরপর আমরা কি করতেছি, আমাদের প্রসেস ডট ইএনবি যেটা আছে সেটাকে আমরা কি করছি, কনসোল লগ করছি, এবং কনসোল লগ করার পর আমরা দেখতে পাচ্ছি যে কনসোল লগের মধ্যে আমার এই পুরো অনেকগুলো ইনফরমেশন কিন্তু কি আমাকে দিয়ে দিল, ঠিক আছে। অনেকগুলো ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দিল, কিন্তু এই পর্যায়ে আমার এত কিছু জানতে হবে না। আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমরা যে প্রসেস ইএনপি ডট পোর্ট যেটা ছিল সেটা আমাদের আগে যেটা আনডিফাইন্ড দেখাচ্ছিল সেটা কিন্তু এখন কি আমাদের কিন্তু ঠিকঠাক 3000 দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি এখন এই জায়গার মধ্যে যদি দেন 5000, এই জায়গার মধ্যে যদি দেন 5000, তাহলে এখন দেখেন তো কি হবে। আপনি যদি একটা কথা, আপনি যদি কখনো ডট ইএনভির মধ্যে কোনো যদি চেঞ্জেস করেন তাহলে আপনার অবশ্যই 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 আপনার সার্ভারটাকে কিল করতে হবে, এবং কিল করে আবার রান করতে হবে। এটা হচ্ছে
একটা নিয়ম যে আপনি যদি .env এই ফাইলের মধ্যে যদি কোনো চেঞ্জেস করেন তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, টার্মিনেট করতে হবে, তারপর কি করতে পারবেন, আপনার আবার রান করলে আপনি আপনার যে চেঞ্জেসটা করছেন এই চেঞ্জেসটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন যদি আমি রান করি npm রান ডেপ, দেখেন আমরা যে চেঞ্জেসটা করছি সেটা কিন্তু এখন দেখাচ্ছে। তো আমরা যেটা বলছি যে আমরা যদি এখানের মধ্যে এখন চেঞ্জেস করি 6000 করি তাহলে আমরা কিন্তু এখন কিন্তু কি দেখতে পারবো না, এই চেঞ্জেসটা কিন্তু এখানে রিফ্লেক্ট করবে না। কিন্তু যখনই আপনি এটাকে কিল করবেন এবং কিল করার পর আপনি যখন আবার রান করবেন তখন কিন্তু কি করতে পারবেন, আপনি আমাদের চেঞ্জেসটা কিন্তু দেখতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পারলাম এতটুকু। আচ্ছা, তাহলে আমাদের একটা কাজ শেষ, অর্থাৎ আমরা .env ফাইলটাকে কনফিগার করতে পারলাম। ওকে, এখন আমাদের এটাকে কনসোল করার দরকার নেই, আমরা এটাকে কি করে দিই, কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এরপর আমাদের কিছু কাজ করতে হবে এখানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে, যে আমরা যে ড্যাপ যেটা লিখলাম, ড্যাপ স্ক্রিপ্ট যেটা লিখলাম সেটা আসলে আমাদের কি কাজে ইউজ হয়, সেটা হচ্ছে কি আমাদের ডেভেলপমেন্ট মোডে যেহেতু আছে, অর্থাৎ আমরা যখন আমাদের লোকাল ডিভাইসের মধ্যে যখন কি আমাদের কোডগুলো লিখি, অর্থাৎ ডেভেলপমেন্ট মোডের মধ্যে, ডেভেলপমেন্ট মোড যখন আমরা ইউজ করি, অর্থাৎ যখন আমাদের লোকাল ডিভাইসের মধ্যে আমরা কোড লিখি তখন কি আমরা ডেপ ইউজ করি, npm রান ডেপ। কিন্তু যখন আপনি প্রোডাকশনের মধ্যে যখন কি করবেন, আপনার সার্ভার সাইড যে কোডগুলো আছে সেটাকে যখন আপনি প্রোডাকশনের মধ্যে যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার npm রান ডেপ সেটা কিন্তু ইউজ করলে হবে, আপনার একটা অন্য একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ঠিক আছে, অন্য একটা স্ক্রিপ্ট লিখতে হবে, সেটা হচ্ছে কি দেখেন আপনার যে স্ক্রিপ্ট লিখতে হবে সেটাকে আমরা বলতে পারি বিল্ড স্ক্রিপ্ট। ঠিক আছে, বিল্ড স্ক্রিপ্টের মধ্যে আপনি কি লিখবেন, আপনি লিখবেন হচ্ছে কি নোট ইন্ডেক্স ডট জেএস, নোট ইন্ডেক্স ডট জেএস এবং এখানের মধ্যে এটা দিলেন। তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে বিল্ড স্ক্রিপ্টটা আসলে কি করে, বিল্ড স্ক্রিপ্ট আসলে আমাদের প্রোডাকশনের জন্য ইউজ হয়। এখন আপনি যদি এই জিনিসটা যদি দেখতে চান যে এটার পারপাস কি, যে আমাদের বিল্ড স্ক্রিপ্ট ইজ ইউজ টু প্রিপেয়ার ইউর অ্যাপ্লিকেশন ফর ডিপ্লয়মেন্ট, অর্থাৎ যখন আপনি প্রোডাকশনের মধ্যে কি ইউজ করবেন তখন কিন্তু আপনার কি এই বিল্ড স্ক্রিপ্টটা লাগবে। তাহলে এইরকম আরেকটা স্ক্রিপ্ট আছে যেটাকে আমরা বলতে পারি স্টার্ট স্ক্রিপ্ট। হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি স্টার্ট স্ক্রিপ্ট। তাহলে স্টার্ট স্ক্রিপ্ট আসলে কি করে, ইট রানস ইউর অ্যাপ্লিকেশন ইন ইটস নর্মাল মোড। আর আমাদের ডেভ স্ক্রিপ্টটা কি করে, ইট রানস ইউর অ্যাপ্লিকেশন ইন স্পেশাল মোড ফর ডেভেলপার্স টু ওয়ার্ক অন ইট। অর্থাৎ যখন আমরা ডেভ স্ক্রিপ্ট ইউজ করি তখন আসলে সেটা কার জন্য কারা ইউজ করে, সেটা ডেভেলপারটা ইউজ করে। বিভিন্ন রকম আমরা যখন কোড লিখবো, বিভিন্ন রকম টেস্টিং করব তখন কিন্তু আমরা কি ইউজ করি, ডেভ স্ক্রিপ্ট ইউজ করি। যখন আমরা স্টার্ট স্ক্রিপ্ট ইউজ করবো, স্টার্ট স্ক্রিপ্ট আমরা এখন লিখি নেই, আমি চাইলে লিখতেও পারতাম, তখন জাস্ট আমাদের যেই সার্ভার সাইড যে কোডটা আছে বা আমাদের সার্ভার সাইডের মধ্যে আমরা যে লজিকগুলো লিখবো সেটাকে যদি আমি এখন কি করতে চাই, রান করতে চাই, বা অ্যাপ্লিকেশনটাকে যদি আমি রান করতে চাই তখন আমরা কি স্টার্ট কোডটা স্টার্ট স্ক্রিপ্টটা ইউজ করব। যদি ডেপ্লয় করেন প্রোডাকশনের মধ্যে যদি ডেপ্লয় করেন তখন আপনার লাগবে হচ্ছে কি বিল্ড স্ক্রিপ্ট। তাহলে আশা করি মোটামুটি আপনি জাস্ট কাজটা বুঝতে পারলেন। ওকে, তাহলে আমরা চাইলে এইখানের মধ্যে আরেকটা স্ক্রিপ্ট লিখতে পারি, সেটা হচ্ছে স্টার্ট স্ক্রিপ্ট। আমরা যদি নাও দিই তারপরও কোনো সমস্যা নাই। আচ্ছা, ইন্ডেক্স ডট জেএস। এখন এই জায়গার মধ্যে আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, দেখেন আমরা এইখানের মধ্যে যে নোট মনটা ইউজ করছি, ঠিক আছে, এইখানের মধ্যে কিন্তু আমরা কি ইউজ করি নাই, নোট মনটা ইউজ করি নাই, ইউজ করি নাই। এখানের মধ্যে ইউজ করছি শুধুমাত্র নোট, বুঝতে পারতেছি আমরা কিন্তু এখানের মধ্যে নোট মন। তাহলে নোট মনটা আমি কি বলছিলাম, নোট মনটা আসলে কি কাজ ইউজ হয়, নোট মনটা ইউজ হয় যদি আপনি আপনার কোডের মধ্যে যদি কোনো চেঞ্জেস করেন তাহলে নোট মন কি করবে, আপনার কোডটাকে কি করবে আবার রান করবে। কোডটাকে আপনার কি করবে, রান করবে। এখন নোট মন এটা আসলে কোন ধরনের ডিপেন্ডেন্সি, এখানে তো আমরা নোট মনটাকে ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করছি। এই নোট মনটা আসলে হচ্ছে একটা ডেপ ডিপেন্ডেন্সি, অর্থাৎ ডেভেলপমেন্ট করব, অর্থাৎ আমি যখন আমার লোকাল ডিভাইসের মধ্যে যখন আমি কি কোড লিখবো, টেস্টিং করব, তখন আমাদের নোট মনটাকে ইউজ করব। অর্থাৎ আমরা যেহেতু বারবার চেঞ্জেস করব আমাদের কোডের মধ্যে, সেজন্য আমাদের বারবার যাতে আমাদের মানে সার্ভারটা অফ না করতে হয়, বারবার যাতে সার্ভারটাকে রান না করতে হয়, সেজন্য আমরা কি নোট মনটা ইউজ করতেছি। কিন্তু আপনি যখন প্রোডাকশনের মধ্যে যখন হোস্ট করবেন তখন কিন্তু আপনার নোট মনের দরকার নাই। ঠিক আছে, অর্থাৎ নোট মন আপনার শুধুমাত্র যখন আপনি যখন ডেভেলপমেন্ট করবেন, আপনার যখন সার্ভারটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, তখনই আপনার শুধুমাত্র নোট মনটা লাগবে।
আপনি যখন প্রোডাকশনের মধ্যে যখন হোস্ট করবেন তখন আপনার নোটমন লাগবে না। তাহলে আমি যদি বলি, জাস্ট সিম্পলি যদি বলি, নোটমন হচ্ছে কি কোন ধরনের ডিপেন্ডেন্সি? নোটমন হচ্ছে আমাদের ডেপ ডিপেন্ডেন্সি, অর্থাৎ কি ডেভেলপমেন্টের জন্য যে ধরনের ডিপেন্ডেন্সি সেটা হচ্ছে কি নোটমন। কিন্তু এক্সপ্রেস হচ্ছে কি, এক্সপ্রেস হচ্ছে এমন এক ধরনের ডিপেন্ডেন্সি সেটা হচ্ছে কি আমাদের ডেভেলপমেন্টের জন্য লাগবে এবং কি ডিপ্লয়মেন্ট যখন করবো অর্থাৎ যখন প্রোডাকশনের মধ্যে যখন রাখবো তখনও লাগবে। তাহলে আপনি যদি এত কিছু নাও বুঝেন, আপনার জাস্ট মনে রাখতে হবে যে যখনই আপনি প্রোডাকশনের মধ্যে হোস্ট করবেন তখন জাস্ট আপনার এই দুইটা স্ক্রিপ্ট আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে? আমাদের ফুল যে সার্ভার সাইড যে কোডটা আছে সেটাকে আমরা প্রোডাকশনে মানে হোস্ট করার জন্য আমরা রেডি করছি। আচ্ছা, তাহলে আমরা জাস্ট টার্মিনেট করলাম। এখন আমাদের এই সার্ভার সাইড কোডটাকে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে। এই প্রথমে আমাদের সার্ভার সাইড কোডটাকে আমাদের GitHub-এর মধ্যে আপলোড করতে হবে। আমাদের সার্ভার সাইড কোডটাকে আমাদের GitHub-এর মধ্যে আপলোড করতে হবে। সেটার জন্য আপনারা যদি না জানেন আসলে GitHub কি বা কিভাবে করে GitHub কনফিগার করবেন, আমি আপনাকে বলে রাখি যে প্রথমে আপনি আপনার লোকাল ডিভাইসের মধ্যে গিটকে কি করবেন, ইনস্টল করবেন। অর্থাৎ আপনি কি করবেন দেখেন, আপনি যদি দেন গিট ইনস্টল আপনার ব্রাউজারের মধ্যে গিয়ে, তাহলে আপনি এখানের মধ্যে জাস্ট গিয়ে ডাউনলোড দিয়ে আপনার গিটটা ইনস্টল করতে পারবেন। এখন গিটটা যদি আপনার ইনস্টল হয়ে যায় তাহলে আপনি চেক কেমনে করবেন যে আপনার গিটটা আসলে পারফেক্টলি ইনস্টল করা হয়েছে নাকি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আমরা যেখানে যখন নোটকে ইনস্টল করছি তখন আমরা কি করতাম, নোট ভার্সন দিতাম, ঠিক আছে না? এখন কি করব, গিট ভার্সন। দেখেন গিট ভার্সন যখনই আপনি কি করবেন, গিট যেটা আছে সেটাকে যখন আপনি আপনার লোকাল ডিভাইসের মধ্যে ইনস্টল করছেন, সেটা ইনস্টল করার পর আপনি কি করবেন, আপনি যখন এই কমান্ডটা দিবেন, যখন গিট ভার্সন এই কমান্ডটা যখন দিবেন তখন কি আপনাকে যদি এটা যদি শো করে এর মানে কি আপনার কনফিগারেশন ঠিকঠাক হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম আপনার গিট যেটা ডাউনলোড ইনস্টল করছেন সেটা আপনার কি ইনস্টল করা হয়ে গেছে। এটা আসলে কেন ইউজ করা হয়, আপনার ভার্সনগুলোকে কন্ট্রোল করার জন্য। অথবা আমি আপনাকে যদি বলি যে আপনি যখন লার্জ কোনো কি করবেন প্রজেক্ট বানাবেন তখন আপনার কিন্তু প্রত্যেকটা পার্ট, অথবা আপনি যখন একটা টিমে কাজ করবেন তখন অবশ্যই GitHub-টা লাগবে। অর্থাৎ একটা টিমের মধ্যে যখন কাজ করবেন তখন একটা অংশ, অর্থাৎ মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, একটা ওয়েবসাইটের মধ্যে ব্যাক এন্ড যে আছে এই ব্যাক এন্ডটা একজনে বানাবে, ফ্রন্ট এন্ডটা আরেকজন বানাবে। তাহলে আমরা কিন্তু দুইটা কাজ একসাথে করতে পারবো না, ঠিক না? যেহেতু অনেক বড় স্কেলে যখন কাজ হয় তখন GitHub বা গিট যখন আমি ইউজ করব, গিট এবং GitHub-এর মধ্যে অবশ্যই অনেক পার্থক্য রয়েছে। আমি চাইলে আপনাকে একটা আমার লিখা একটা ডকুমেন্ট আপনাকে দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন, গিট এবং GitHub-ও শিখতে পারবেন। অর্থাৎ আমি এগুলা কি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, অথবা আমি একদম গিট এবং GitHub নিয়ে আরেকটা টিউটোরিয়াল ক্রিয়েট করব, ঠিক আছে? কিন্তু আপনার এই পর্যায়ে আপনার জাস্ট লাগবে হচ্ছে কি গিটটাকে আমরা জাস্ট ইনস্টল করতে হবে। আপনার এতটুকু লাগবে যে গিটটাকে আমার লাগবে আমাদের যে কোডগুলো আছে এই কোডগুলোকে প্রোডাকশনে হোস্ট করার জন্য। কি বললাম যে গিট আমার দরকার আছে কেন, আমাদের কোডগুলোকে আমার প্রোডাকশনের মধ্যে কি করার জন্য, হোস্ট করার জন্য। আপাতত আপনি এতটুকু চিন্তা করেন, যদি আপনার গিট এবং GitHub নিয়ে ডিটেলস যদি শিখতে ইচ্ছা করে তাহলে আমি হয়তো বা আপনাকে ডেসক্রিপশনের মধ্যে আমার একটা ডকুমেন্ট দিয়ে দিব, অথবা আপনাকে আমি একটা গিট এবং GitHub নিয়ে একটা ইন ডিটেল একটা ভিডিও বানিয়ে দিব। তাহলে আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আপনার এই পর্যায়ে আপনি জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবেন। এরপর আপনার আরেকটা কাজ করতে হবে, আপনি জাস্ট github.com এর মধ্যে গিয়ে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট সাইন আপ করে একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এই রকম একটা কি দেখতে পাবেন, উইন্ডো দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে কি কাজ করব, আমরা একটা রেপোজিটরি ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা GitHub-এর মধ্যে একটা রেপোজিটরি ক্রিয়েট করব। তাহলে GitHub-এর মধ্যে যদি আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের যেই এখানে যেটা লিখলাম, যে আমরা যে সার্ভার সাইড কোডটা লিখলাম সেটার নাম কি দিয়েছি, সার্ভার। এখন আপনি চাইলে আপনার GitHub-এর মধ্যে যে রেপোজিটরিটা ক্রিয়েট করছেন, মানে GitHub-এর মধ্যে আপনি যে রেপোজিটরিটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটার নামও কি দিতে পারেন, সার্ভার দিতে পারেন, অথবা আপনার যেটা ইচ্ছা আপনি ওটা দিতে পারেন, সার্ভার। এখন আমি যদি আপনাকে বলি এটা আসলে আপনার কেন লাগতেছে, আপনি জাস্ট আপনার যে কোডগুলো আছে, আপনার লোকাল ডিভাইসে যে কোডগুলো আছে সেটাকে আপনি GitHub-এর মধ্যে স্টোর করবেন, ঠিক আছে? যেমন আমরা যদি গুগল ড্রাইভ চিন্তা করি, গুগল ড্রাইভের মধ্যে আপনার কি করতে পারেন, আপনি আপনার বিভিন্ন রকম ফাইল গুগল ড্রাইভের মধ্যে কি করেন, আপনি হোস্ট করেন না, অথবা গুগল ড্রাইভের মধ্যে আপনি আপলোড করে রাখেন না। বুঝতে পারলাম বিষয়টা? সেম এস আপনার যে কোডগুলো আছে সেই কোডগুলোকে খুব গোছানো ওয়েতে আপনি GitHub-এর মধ্যে কি করতে পারেন, আপনি
স্টোর করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা রিপোজিটরি ক্রিয়েট করার পর যখন আমি এন্টার দিব তখন কি আমাদের এইরকম একটা পেজ চলে আসবে। এতটুকু পেজ আসার পর আমরা আমাদের পরে কাজগুলো একটু সম্পন্ন করার চেষ্টা করি। তাহলে অবশ্যই আমাদের গিটটা আগে কি করতে হবে, গিটটা ইনস্টল করতে হবে, এবং গিটটা ইনস্টল করার পর আমরা এটা চেক করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের চেক করা শেষ। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমাদের গিটটা ভালোভাবে ইনস্টল করা হয়েছে। এখন আমরা কি করব, যে আমাদের যে সার্ভার, আমাদের যে কোড সার্ভার যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমি গিট দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব। গিট দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করে দিব। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, দেখেন আমি যদি একটু টার্মিনালটাকে একটু বড় করি, দেখেন আমি প্রথমে দিব হচ্ছে গিট ইনিট, যে আমরা যে নোট মানে npm ইনিট দিয়েছিলাম, নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম। এখন জাস্ট আমরা কি করব, গিট ইনিট, অর্থাৎ কি আমরা আমাদের এই ফোল্ডারটাকে গিট দিয়ে কি করে দিব, ইনিশিয়ালাইজ করে দিব, ঠিক আছে। যখন এই গিট ইনিট দিবেন তখন আমরা কি হয়ে যাবে, যে আপনার এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা গিট দিয়ে কি ইনিশিয়ালাইজ করা হয়েছে। এরপরের কাজ কি, এরপরের কাজের মধ্যে আপনি একটা কাজ করেন, আমি আপনাকে কিছু বেস্ট প্র্যাকটিস বলে রাখি, যে যখনই আপনি একটা গিট দিয়ে যখন ইনিশিয়ালাইজ করবেন, আপনি প্রথমে একটা ফাইল লিখেন যে গিট ইগনোর, হ্যাঁ, .git ignore তাহলে আপনি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করেন .git ignore। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এটা যদি ইউজ না করেন তারপর কোনো সমস্যা নেই, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি আপনি প্রথমে একটা git ignore একটা ফাইল কি ক্রিয়েট করেন। আচ্ছা, এরপর কি কাজ করতে হবে, এরপর .git ignore আসলে কি করবে, .git ignore হচ্ছে কি মানে আপনি কি করতেছেন আসলে, আপনার সার্ভারের যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনি কোথায় আপনি আপলোড করবেন, হচ্ছে কোন জায়গায়, আমাদের গিট হাবের মধ্যে। এখন গিট হাবে আপলোড করার জন্য আপনার কাজ করতেছে, আপনাকে হেল্প করতেছে হচ্ছে কি আপনার লোকালি আপনাকে হেল্প করতেছে গিট। দেখেন গিট হাব হচ্ছে কোন জায়গায়, গিট হাব আছে হচ্ছে আপনার ক্লাউডে, বা গিট হাব আছে হচ্ছে কি আপনার সফটওয়্যারের মধ্যে, এখানের মধ্যে গিট হাব হচ্ছে আলাদা জিনিস, এবং গিট হচ্ছে কি আপনার লোকাল ডিভাইসের মধ্যে আছে। এখন গিট আপনাকে হেল্প করে যাতে করে আপনার কি আপনার যে সার্ভিস আপনার যে কোডগুলো আছে এই কোডগুলোকে যাতে আপনি কি গিটহাবের মধ্যে আপলোড করতে পারেন। মোটামুটি ইনিশিয়াল ভাবে আমরা এতটুকু বুঝতে পারলে হচ্ছে। এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে আমার সব কোড আমি আপলোড করতে চাচ্ছি না। তাহলে আপনি যেই সকল কোডগুলোকে আপনি আপলোড করতে যাচ্ছেন না, বা যেই সকল ফাইলকে আপনি আপলোড করতে চাচ্ছেন না, আপনি জাস্ট ওই ফাইলের নামটা দিয়ে দিবেন। তাহলে আমি চাচ্ছি হচ্ছে কি প্রথমত আপনি যখনই এরকম কোনো ফাইল ক্রিয়েট করবেন বা এরকম কোনো মানে ফোল্ডার ক্রিয়েট করবেন, এবং আপনি কখনোই এই নোট মডিউল যেটা আছে এই নোট মডিউলসকে কখনো আপনি গিটহাবের মধ্যে আপলোড করবেন না, ঠিক আছে। মানে আমাদের আপলোড করার দরকার নাই। তাহলে নোট মডিউলস, ঠিক আছে, যখন আমি নোট মডিউলস দিব তখন কি হয়ে যাবে, আমাদের গিট ইগনোরের মধ্যে যখন আমি এটা দিয়ে দিলাম তখন কি হবে, আমাদের এই নোট মডিউলস যে ফোল্ডারটা আছে সেটা পুরোটাই কি আমাদের আপলোড হবে না, ঠিক আছে। এরপর আমরা আরটা কি করব, আমাদের .env যে ফাইলটা আছে সেটাকেও আমরা কি করব না, সেটাকেও আমরা আপলোড করব না। আচ্ছা, এখন আপনাদের জাস্ট জানার জন্য যে আসলে .env এর মধ্যে যাতে আমরা পরবর্তীতে আপনি কোডগুলো দেখতে পারেন, ঠিক আছে, এই কোডগুলো আমি আপনাকে দিয়ে দিব। সেজন্য আমি আরেকটা ফাইল জাস্ট ক্রিয়েট করে রাখি যে .env.sample, যাতে আপনি দেখতে পারেন, ঠিক আছে, যে আমাদের env এর মধ্যে আসলে কি আছে। যেহেতু আমি .env-টাকে কি করব না, আপলোড করব না, আপনি দেখতে পারবেন না যে .env-র মধ্যে যে এই পোর্ট .env-র মধ্যে যে এই পোর্টটা আছে, হ্যাঁ, এই পোর্ট নামের একটা কি ভেরিয়েবল আছে, আপনি দেখতে পারবেন না। সেহেতু আমি আপনার জন্য জাস্ট আপনার সুবিধার জন্য জাস্ট এখানে লিখে দিলাম যে আপনার একটা পোর্ট নামের একটা কি আছে, ভেরিয়েবল আছে, জাস্ট আপনার সুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এতটুকু কাজ শেষ। তাহলে আপনি গিট ইগনোর দেওয়ার মাধ্যমে কি হলো, আপনার নোট মডিউলটাকে আপনি আপলোড করতেছেন না, এবং .env-টাকে আপনি কি করতেছেন না, আপলোড করতেছেন না। এরপর আপনি কি করবেন, এখন আপনি কি করবেন, আপনি আর বাকি যেগুলো আছে এই বাকিগুলোকেও কি করতে পারেন, আপনি এখন আপলোড করবেন। জাস্ট বাকি যেই সকল বিষয় আছে, যে সকল কোড আছে সেগুলোকে আপনি কি করবেন, আপলোড করবেন। তো সেটার জন্য আমি চাইলে এখান থেকেও কাজ করতে পারি, এখান থেকেও কি করতে পারি, এখান থেকে স্টেজ অল চেঞ্জেস করতে পারি। আমার কিন্তু এটা এত বেশি পছন্দ না, আমি আর এইভাবে টার্মিনালের মধ্যে করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে গিট অ্যাড দেখেন এটা কি করতেছি, যে আপনি তো প্রথমে কি করছেন, আপনার গিটটা আপনার ফোল্ডারের মধ্যে ইনিশিয়ালাইজ করছেন। এখন আপনি কি করতেছেন, এই ইনিশিয়ালাইজ করার পর আপনার যে ফাইলগুলো আছে, যে কোডগুলো আছে, এই কোডগুলোকে আপনি এখন কি করবেন, আপনি আপলোড করার জন্য কি করতে চাচ্ছেন, আপলোড করবেন, ঠিক না। তাহলে কাদেরকে আপলোড করবেন,
আপনার এই সার্ভারের মধ্যে যেই সকল কোডগুলো আছে, এই সার্ভার যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার মধ্যে যেই সকল কোডগুলো আছে আপনি সবগুলোকে একসাথে কি করতে চাচ্ছেন, আপনি অ্যাড করতে চাচ্ছেন। তাহলে আপনি জাস্ট এরকম করবেন, গিট অ্যাড একটা কি ডট দিবেন। বুঝতে পারলাম বিষয়টা, প্রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, তাহলে আমি একটু আবার লিখি, গিট অ্যাড দিলাম, তাহলে সবগুলো কি হয়ে গেল, প্রিপেয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর প্রিপেয়ার হওয়ার পর আপনি একটা কমিট করবেন। ঠিক আছে, কমিট করবেন। আপনি যদি কোনো নাও বুঝেন, আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিব, কোনো সমস্যা নেই। গিট কমিট করব, এবং কমিট করার সময় আমি লিখবো হচ্ছে কি যে গিট কমিট, এটা দেওয়ার পর আপনি দিবেন হচ্ছে কি একটা ইনিশিয়াল কমিট। হ্যাঁ, আপনার যেটা ইচ্ছেন আপনি লিখতে পারেন, আপনি এই জায়গার মধ্যে যেটা ইচ্ছে লিখতে পারেন। তাহলে এতটুকু দিবেন, এতটুকু দেওয়ার পর আপনি এন্টার দিবেন। তাহলে এতটুকু কাজ শেষ। এরপর কি, আমি এখানে যে কাজটা করছি সেই কাজগুলো কিন্তু আপনাকে এইখানেও কি বলে দিয়েছে। ঠিক আছে, যে প্রথমে কি গিট ইনিট করো, তারপর কি করো গিট অ্যাড করো, তারপর কি বলতেছে যে গিট কমিট করো। তাহলে সব কাজ কিন্তু আপনাকে কি করে দিয়েছে, বলে দিয়েছে। এরপর আপনাকে কি বলতেছে, এখানে কি বলে দিয়েছে যে আপনার ব্রাঞ্চ কি, ব্রাঞ্চটাকে চেঞ্জ করে দাও। অর্থাৎ আমার এখন কি ব্রাঞ্চটা আছে হচ্ছে মাস্টার ব্রাঞ্চে, আপনি আপনাকে চেঞ্জ করতে বলতে হচ্ছে কি মেন ব্রাঞ্চে। কোনো সমস্যা নেই, আপনি চেঞ্জ না করলেও সমস্যা নেই, চেঞ্জ করলেও সমস্যা নেই। তাহলে আমরা এখন কি করব, সরি, আমরা জাস্ট চেঞ্জ করে রাখি, যেহেতু ওরা আমাকে যেটা সাজেস্ট করতেছে আমরা ওইটা করে রাখি, না করলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব, আমাদের ব্রাঞ্চ যেটা আমাদের মাস্টার ব্রাঞ্চ, দেখেন তো একটু করে দেখেন তো, আমাদের এখন মাস্টার ব্রাঞ্চের মধ্যে কিন্তু আসি। আমরা এখন চেঞ্জ করে যে আমাদের ব্রাঞ্চটাকে আমরা চেঞ্জ করে মেন ব্রাঞ্চের মধ্যে আমরা এখন কি করব, চেঞ্জেসটা করব। তাহলে দেখেন চেঞ্জেসটা একটু উপলব্ধি করার চেষ্টা করেন, যে আগে ছিল মাস্টার, এখন হয়ে গেছে হচ্ছে কি মেন। এরপর আমরা কি করব, এরপর আমরা আমাদের যেখানে আমাকে যেটা সাজেস্ট করতেছে যে আমাদের যেই লোকালি যে কোডগুলো আছে, অর্থাৎ আমার লোকালি যে সার্ভার যে ফোল্ডারটা আছে সেটার সাথে আমি কি গিট হাবকে কি করে দিব, এখন কানেক্ট করে দিব। কানেক্ট করার জন্য আমি এখন কি করব, আমাদের এই লাইনটা, তাহলে দেন দিলেন। ঠিক আছে, এন্টার দিলেন, কানেক্ট করা হয়ে গেছে। আচ্ছা, এরপর এখন চাচ্ছেন হচ্ছে কি কানেক্ট করার পর আপনার যে কোডগুলো আছে সেটাকে আপনি পুশ করতে যাচ্ছেন, অর্থাৎ কানেক্ট করা হয়ে গেছে, এখন তো আপনি কোডগুলোকে আপলোড করবেন। তাহলে আপলোড যদি করতে চান তাহলে গিট পুশ এটা দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন আপনি কপি করলেন, এন্টার দিলেন, দেখেন একটু সময় নিবে, কিন্তু আপনার কি সব কিছু আপলোড করা হয়ে গেছে। এখন আপলোড করা হয়েছে নাকি হয় না এটা আমি কেমনে বুঝবো, দেখেন এখানের মধ্যে একটা রিফ্রেশ করবেন। ঠিক আছে, একটা যদি আপনি রিফ্রেশ করেন, দেখেন আপনার যে কোডগুলো ছিল এই কোডগুলো কিন্তু কি হয়ে গেছে, এখন আপলোড হয়ে গেছে। বুঝতে পারছেন, দেখেন কিন্তু গিট ইগনোরের মধ্যে দেখেন তো, গিট ইগনোরের মধ্যে কিন্তু কি আমরা যা দিছি নোট মডিউল এবং ডট ইএনবি, ওইটা কিন্তু কি হয় নাই, ওইটা কিন্তু আপলোড হয় নাই। বুঝতে পারলাম এতটুকু, একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি ক্লাউডের মধ্যে আপলোড করার জন্য আমরা একটা ফ্রি, মানে ইনিশিয়াল অবস্থায় আমরা একটা ফ্রি হিসেবে ইউজ করতে পারি। আরও অনেক রকম ক্লাউড আছে। তাহলে আমরা আরো কি কি আছে, এডাব্লিউএস আছে, আপনার অ্যাজিউর আছে, তারপর হচ্ছে কি আপনার ভার্সেল আছে, রেন্ডার আছে, ডিজিটাল ডিজিটাল ওশান আছে। তাহলে অনেকগুলো আছে, কিন্তু ইনিশিয়াল অবস্থায় আমরা এটাকে ফ্রি ইউজ করতে পারি। গেট স্টার্টেড ফর ফ্রি, আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমি আপনাকে যদি করে দেখাই যে আপনি সাইন আপ করতে চাচ্ছেন, তাহলে সাইন আপ করার জন্য আপনি কি করবেন, আপনার গিটহাব যেটা আপনি মানে কিছুক্ষণ আগে যেটা আপনি অ্যাকাউন্ট খুলছেন সেটা কি করতে পারেন, আপনি গিটহাব দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন, এবং অ্যাকাউন্ট খোলার পর আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন যে আমাদের প্রসেসটা কি, কীভাবে করে আমাদের গিটহাবের কোডগুলোকে আমি আমার এই ক্লাউডের মধ্যে হোস্ট করব। ঠিক আছে, তাহলে প্রসেসটা দেখেন, আপনি প্রথমে নিউতে দিবেন, এরপর দিবেন আপনি ওয়েব সার্ভিসে, এবং আপনি কি করতে যাচ্ছেন বিল্ড অ্যান্ড ডেপ্লয় ফ্রম গিট রিপোজিটরি, তাহলে দেন গিট রিপোজিটরি থেকে। এরপর আপনি চাচ্ছেন হচ্ছে কি একটা রিপোজিটরিকে কানেক্ট করাইতে, তাহলে আপনি কাকে কানেক্ট করতে যাচ্ছেন, দেখেন আপনি যেহেতু আপনার গিটহাব দিয়ে কি করছেন, আপনি লগ ইন করছেন, যে রেপোজিটরিগুলো আছে রেপোজিটরিগুলো কিন্তু এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনার রেপোজিটরি যেটা আছে রেপোজিটরিগুলো এই জায়গায় যদি চলে আসে, তাহলে আপনি এখন কি করবেন, জাস্ট কানেক্ট করে দেন। স্ট্রেট ফরওয়ার্ড কাজ। আচ্ছা, একটু সময় নিবে অবশ্যই। এরপর আমাদের এখানে কী কাজ করতে হবে, আমরা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কী কাজ করতে হবে দেখুন, আপনার আমরা জাস্ট ফ্রি ইউজ করব। এরপর আমাদের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা আছে সেটাকে আমরা জাস্ট সেট করে দিতে হবে। তাহলে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে কী ছিল, আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে ছিল পোর্ট, এবং পোর্টের মধ্যে আমাদের ভ্যালু ছিল কত, ওইটা কিন্তু আমার সেট করে দিতে হবে। ঠিক আছে,
তাহলে আমাদের পোর্টের মধ্যে আমাদের ভ্যালু ছিল হচ্ছে কত 6000। তাহলে আমি ওইটা সেট করে দিই। তাহলে ওইটাকে আমরা জাস্ট সেট করে দিব, ঠিক আছে। তাহলে 6000 স্ট্রেট ফরওয়ার্ড কাজ, এত বেশি এই মানে আমার যে র্যান্ডারটা আছে র্যান্ডারের মধ্যে কিন্তু কাজটা অনেক ইজি। তাহলে আপনি কি করলেন, সেট করে দিলেন। আমরা জাস্ট এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে জাস্ট একটা ছিল পোর্ট, সেটাকে আপনি জাস্ট সেট করে দিয়েছেন। এরপর কি করবেন, আমরা সব কাজ শেষ মোটামুটি। এরপর আপনি কি করবেন, জাস্ট ক্রিয়েট ওয়েব সার্ভিস। তাহলে একটু সময় নিবে অবশ্যই। আচ্ছা, দেখুন যে আমাদের কিন্তু সার্ভারসের যে কোডটা ছিল সেটা কিন্তু আমরা কি প্রোডাকশনের মধ্যে সাকসেসফুলি কিন্তু লাইভ করে ফেলতে পারছি বা ডেপ্লয় করে ফেলতে পারছি। দেখেন আপনাদের যদি এই জিনিসটা যদি দেখা যায়, দেখেন আপনাদের যদি এটা দেখতে পারেন, এর মানে হচ্ছে কি যে আপনার কোডটা কিন্তু কি প্রোডাকশনে একদম কি পারফেক্টলি কিন্তু কি হয়ে গেছে, লাইভ হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চান যে আসলে আমার ঠিকঠাকভাবে কাজ করতেছে নাকি, তাহলে আপনি কি করবেন, এখানে মধ্যে জাস্ট ক্লিক করেন, দেখুন আপনার কোডটা কিন্তু ঠিকঠাকভাবে রান হচ্ছে। এরপর আমরা আমাদের কি ছিল দেখেন, এখন কিন্তু আপনি যদি আপনার ফ্রেন্ডকে এই ইউআরএলটা যদি দিয়ে দেন, তাহলে ও কিন্তু ওর ডিভাইস থেকে কি করতে পারবে, ওইটা কিন্তু ইউজ করতে পারবে। যে আমাদের আরেকটা রাউট ছিল, যেটা ছিল হচ্ছে কি দেখেন তো, আমাদের আরেকটা রাউট ছিল হচ্ছে, দেখেন কি ছিল, আমাদের ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে আছে আমাদের একটা রাকিব রাউট ছিল। এখন আমি যদি এখন কি করি, রাকিব রাউটটা দিই বা হাসান রাউটটা দিই, তাহলে যদি আমাদের এই জিনিসটা যদি শো করে, এই জেসন ফাইলটা যদি শো করে, তাহলে আমরা বুঝবো হচ্ছে কি যে আমাদের সাকসেসফুলি আমরা কিন্তু কি করতে পারলাম, আমাদের সার্ভার সাইড কোডটাকে আমরা কি করছি, লোকাল ডিভাইসে যে কোডটা ছিল সেটাকে আমরা কি প্রোডাকশনে হোস্ট করতে পারলাম। ঠিক আছে, তাহলে একটু চেক করে দেখি আবার একটু। দেখুন আমরা এতটুকু আছে আমার, আপনি দিলেন হাসান। তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড হাসান, আমরা কিন্তু যেটা কিন্তু আমরা কি করছি, যেহেতু আমরা এখানের মধ্যে রিকোয়েস্ট করছি, আমাকে রেসপন্স হিসেবে এটা দিছে। তাহলে আপনারা যদি এতটুক কাজ যদি সাকসেসফুলি করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমরা এতটুক পর্যন্ত কাজ সাকসেসফুলি করতে পারছি। যদি আপনার ডেপ্লয়মেন্ট এই কাজগুলো যদি আপনার থেকে একটু যদি কঠিন মনে হয়, তারপরও কোনো সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা কাজ আস্তে আস্তে শিখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।